নমস্কার, শুভ সকাল। মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব WBPSC ফুড এসআই এবং WBPSC ক্লার্কশিপের এবং অন্যান্য সকল পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা সকলেই ভিডিওটা দেখো। ভিডিও শেষে একটা লাইক করবে এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, বলছে কোন নেতা মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহের 1917 সালে যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল তার বিরোধিতা করেছিল? কোন নেতা মহাত্মা গান্ধীর 1917 সালে যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল তার বিরোধিতা করেছিল? খুব ভালো প্রশ্ন, এটা মার্ক করে নেবে। এর উত্তর হয়ে যাবে টি.কে. মাধবন। টি.কে. মাধবন বা মাধবন যাই বলো, উনি কিন্তু 1917 সালের গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কর্তৃক সংগঠিত আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোন ঘটনার পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে? সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত বা সংগঠিত আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোন ঘটনার পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে? ভালো প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে জার্মানির পতনের পর। জার্মান সরকারের পতনের পর সুভাষচন্দ্র বসুর যে বাহিনী, সেই বাহিনী কিন্তু ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল। তারপর দেখো, বলছে 1911 সালে সোশ্যাল সার্ভিস লীগ 1911 সালে সোশ্যাল সার্ভিস লীগ কে প্রতিষ্ঠা করেন? খুব ভালো প্রশ্ন, উত্তর হয়ে যাবে এম.এন. জোশী। এম.এন. জোশী 1911 সালে সোশ্যাল সার্ভিস লীগ প্রতিষ্ঠা করেন। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, ভিডিওর প্রশ্নোত্তরগুলো অবশ্যই একটু নোট করে নেবে, তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, রাজনীতিতে আত্মনিয়োগকারী প্রথম বাংলা কাগজের নাম কি? রাজনীতিতে আত্মনিয়োগকারী প্রথম বাংলা কাগজের নাম কি? প্রশ্নটা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু প্রশ্নটা প্রকৃত প্রশ্ন হচ্ছে যে প্রথম কোন পত্রিকা, বাংলা পত্রিকা রাজনীতি বা রাজনীতি বিষয় নিয়ে লেখালেখি শুরু করে বা রাজনৈতিক পত্রিকা বলা হয়, সেটা হয়ে যাবে কিন্তু উত্তর সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকা বাংলার প্রথম পত্রিকা, যেটা রাজনৈতিক পত্রিকা বলা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো, বলছে 1909 সালে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় কে? 1909 সালে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় কে? এর উত্তর হয়ে যাবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ব্যক্তি বা প্রথম ভারতীয় যিনি 1909 সালে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন সালে কংগ্রেস মুসলিম লীগের সাথে চুক্তিতে আবদ্ধ হয়, বা কোন সালে কংগ্রেস এবং মুসলিম লীগ এক হয়ে যায়? প্রশ্ন হচ্ছে এটা, কোন সালে কংগ্রেস মুসলিম লীগের সাথে এক হয়ে যায়? এর উত্তর হয়ে যাবে 1916 সালে। 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগ এক হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কে বলেছেন এবং দিল্লি এখনও আমাদের লক্ষ্য? কে বলেছেন এবং দিল্লি এখনও আমাদের লক্ষ্য? এবংটা হয়তো হবে না। কে বলেছেন দিল্লি এখনও আমাদের লক্ষ্য? খুব ভালো প্রশ্ন, আমরা সবাই জানি কে বলেছিল দিল্লি চলো, সেই কথারই একটা তবে দেখো, এটা সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বলেছিলেন যে দিল্লি এখনও আমাদের লক্ষ্য। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধী স্মট চুক্তি কবে হয়েছিল? এটা হচ্ছে নতুন ধরনের প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নগুলো একটু মার্ক করে নেবে। গান্ধী স্মট চুক্তি কবে হয়েছিল? এটা হয়ে যাবে 1914 সালে। গান্ধী স্মট চুক্তি কবে হয়েছিল? উত্তর হবে 1914 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? উত্তর হয়ে যাবে অমৃতসর শহরে। গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? না, উত্তর হচ্ছে অমৃতসর শহরে, পাঞ্জাবের অমৃতসরে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে অন্ধ উপকূল
কোন উপকূল রেখার একটি অংশ? অন্ধ্র উপকূল কোন উপকূল রেখার একটি অংশ? উত্তর হয়ে যাবে উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল হচ্ছে অন্ধ্র উপকূলের একটা অংশ, বা অন্ধ্র উপকূল উত্তর সরকার উপকূলের একটা অংশ। তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট করে নাও, তোমাদের খুব পড়তে সুবিধা হবে। তবে দেখো, বলছে ভারতের কোন রাজ্যে সারফেস্ট রাস্তার দৈর্ঘ্য সর্বাধিক? ভারতের কোন রাজ্যে সারফেস্ট রাস্তার দৈর্ঘ্য সর্বাধিক? এর উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সারফেস রাস্তার দৈর্ঘ্য কিন্তু সর্বাধিক। তারপর দেখো, বলছে গোদাবরী এবং কৃষ্ণা নদী কোন সমভূমিতে জল সরবরাহ করে? গোদাবরী এবং কৃষ্ণা নদী কোন সমভূমিতে জল সরবরাহ করে? এর উত্তর হয়ে যাবে তেলেগু ও অন্ধ্র সমভূমিতে। এখানে অ্যান্সার মার্কটা একটু লিখে নেবে। গোদাবরী ও কৃষ্ণা নদী কোন সমভূমিতে জল সরবরাহ করে? উত্তর হয়ে যাবে তেলেগু বা অন্ধ্র সমভূমিতে। তারপরে দেখো, খুব ভালো প্রশ্ন, সর্বাধিক বন আচ্ছাদিত রাজ্য কোনটি? কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে বন রয়েছে? সর্বাধিক বন আচ্ছাদিত রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে এমপি, মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পেন্নার। পেন্নার কোন রাজ্যের উপকূলীয় নদী? পেন্নার কোন রাজ্যের উপকূলীয় নদী? এর উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় নদী হচ্ছে পেন্নার। এই প্রশ্নটাও নতুন প্রশ্ন ছিল, তোমরা অবশ্যই এটাকে নোট করে নেবে। তবে দেখো, বলছে ভুট্টা। ভুট্টা কোন ধরনের ফসল? না, ভুট্টা একটি খারিফ বা খরিফ ফসল। হ্যাঁ, খারিফ শস্য বা খারিফ ফসল হচ্ছে ভুট্টা। তবে দেখো, বলছে ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী খনি কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী খনি কোথায় রয়েছে? এর উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের মালঞ্চ খণ্ডে। ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী খনি কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী খনি কোথায় রয়েছে? এর উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের মালঞ্চ খণ্ডে। মধ্যপ্রদেশের মালঞ্চ খণ্ডে। তবে দেখো, বলছে উজ্জয়িনী। উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা মানে প্রত্যেকটা পরীক্ষাতে বহুবারই প্রশ্নটা এসেছে। উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে সিপ্রা। সিপ্রা নদীর তীরে উজ্জয়িনী শহর অবস্থিত। মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে মালয়েশিয়া ও সুমাত্রা। মালয়েশিয়া ও সুমাত্রা এই দুটি দেশের মধ্যে মাঝে রয়েছে মালাক্কা প্রণালী। তবে দেখো, ম্যান্টল এবং কোর। ম্যান্টল এবং কোরের মধ্যে কোন বিচ্ছিন্নতা রয়েছে? ম্যান্টল এবং কোরের মধ্যে কোন বিচ্ছিন্নতা রয়েছে? উত্তর হয়ে যাবে উইচার্ট গুটেনবার্গ বিচ্ছিন্নতা। উইচার্ট গুটেনবার্গ বিচ্ছিন্নতা ম্যান্টল এবং কোরের মধ্যে অবস্থান করছে। মানে ম্যান্টল এবং কোর এই দুটো স্তরের মাঝে যে বর্ডার, সেটা হচ্ছে গুটেনবার্গ বিচ্ছিন্নতা বা। তবে দেখো, জাতীয় জলপথ 5 বা পঞ্চম জাতীয় জলপথ সর্বাধিক অংশ কোন নদীর উপর অবস্থিত? জাতীয় জলপথ 5 বা জাতীয় জলপথ পঞ্চম সর্বাধিক অংশ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হয়ে যাবে মহানদী। তো দেখো, ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের নাম আমরা সকলেই শুনেছি। ফারাক্কা ব্যারেজের মূল লক্ষ্য কী? ফারাক্কা ব্যারেজের মূল লক্ষ্য কী? এর উত্তর হয়ে যাবে কলকাতা বন্দরের নাব্যতা নিয়ন্ত্রণ বজায় রাখা। হ্যাঁ, নাব্যতা নিয়ন্ত্রণ ও বজায় রাখা। কলকাতা বন্দরের নাব্যতা নিয়ন্ত্রণ এবং বজায় রাখা। পরবর্তী প্রশ্ন, বলছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? খুব ভালো প্রশ্ন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? উত্তর হয়ে যাবে ব্রিটেন। ব্রিটেনের সহযোগিতায়। পরবর্তী প্রশ্ন দেখো, যে মুগা। মুগা জাতের যে রেশম সেটা কোথায় বেশি পাওয়া যায়? মুগা জাতের রেশম কোথায় বেশি পাওয়া যায়? উত্তর হয়ে যাবে আসাম।
আসামে এই মুগা জাতের রেশমটা খুব বেশি পরিমাণে চাষ হয় বা উৎপন্ন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? এর উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য। তোমরা যারা আমার মিশন 100 চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজে তোমরা পেতে পারো। আর ভিডিওটাকে শেষে দেখার পর একটা লাইক এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাও দেখো, ওই দীর্ঘতম পূর্ববাহিনী উপদ্বীপীয় নদী কোনটি? দীর্ঘতম পূর্ববাহিনী উপদ্বীপীয় নদী কোনটি? এর উত্তর হয়ে যাবে গোদাবরী। দীর্ঘতম পূর্ববাহিনী উপদ্বীপীয় নদী কোনটি? উত্তর হয়ে যাবে গোদাবরী। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। চ্যালকোপ্রাইট। চ্যালকোপ্রাইট কোন ধাতুর আকরিক? চ্যালকোপ্রাইট কোন ধাতুর আকরিক? উত্তর হয়ে যাবে তামা। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝে বা মধ্যে রয়েছে? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝে বা মধ্যে রয়েছে? এর উত্তর হয়ে যাবে ভারত এবং চীনের মধ্যে। ম্যাকমোহন, ম্যাকমোহন বললেই ভারত ও চীন। তবে দেখো, খাদ্যশস্য উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? খাদ্যশস্য উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে খাদ্যশস্য উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন শিল্পকে বেস ইন্ডাস্ট্রি শিল্প বলা হয়? কোন শিল্পকে বেস ইন্ডাস্ট্রি শিল্প বলা হয়? উত্তর হয়ে যাবে লৌহ ও ইস্পাত শিল্পকে। লৌহ ও ইস্পাত শিল্পকে বেস ইন্ডাস্ট্রি শিল্প বলা হয়। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে, যে উদয়ীমান শিল্প কাকে বলা হয়? তখন কিন্তু হয়ে যাবে পেট্রোলিয়াম শিল্পকে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যেখানে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় না, যেখানে কোনো দল, হ্যাঁ, বা কোনো পার্টি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাকে কি বলে? যেখানে কোনো পার্টি বা দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাকে কি বলে? এর উত্তরটা হবে হাং পার্লামেন্ট বা হাং সংসদ। হ্যাঁ, হাং পার্লামেন্ট বা হাং সংসদ। যেখানে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাকে বলা হয় হাং পার্লামেন্ট বা হাং সংসদ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সংসদের নির্বাচিত সদস্যের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে পারেন কে? সংসদের মানে পার্লামেন্টের নির্বাচিত মেম্বার বা সদস্যদের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে পারেন কে? উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, বলছে সুপ্রিম কোর্টে অ্যাডহক জজ নিয়োগের ক্ষমতা কার উপর ন্যস্ত? সুপ্রিম কোর্টে অ্যাডহক জজ নিয়োগের ক্ষমতা কার উপর ন্যস্ত? উত্তর হয়ে যাবে ভারতের প্রধান বিচারপতির উপর। ভারতের প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টের অ্যাডহক জজ নিয়োগ করতে পারেন। খুব ভালো প্রশ্ন। ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অ্যাডহক জজ নিয়োগ করতে পারেন। তবে দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে গভর্নর রাষ্ট্রপতির বিবেচনার জন্য কোন বিল সংরক্ষণ করতে পারেন? কোন বিল সংরক্ষণ করতে মানে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে, প্রশ্ন হচ্ছে কোন অনুচ্ছেদের অধীনে গভর্নর রাষ্ট্রপতির বিবেচনার জন্য কোনো বিল সংরক্ষণ করতে পারে? উত্তর হিসেবে এটা অনুচ্ছেদ বা ধারা বা আর্টিকেল যাই বলো 200। হ্যাঁ, এই ধারাতে কিন্তু একজন গভর্নর রাষ্ট্রপতি বিবেচনার জন্য কোনো বিল সংরক্ষণ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, বলছে কততম, খুব ভালো প্রশ্ন এটা, এটা বেশি অনেক পরীক্ষাতে আসে, বহু পরীক্ষাতে এসেছে, দেখেছি। বলছে কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে, কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভোট ভোট দেওয়ার বয়স, হ্যাঁ, ভোটাধিকার 21 থেকে 18 করা হয়েছে। হ্যাঁ, করা হয়। কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়? উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়। এই প্রশ্নটা খুব ভালো, তোমরা অবশ্যই মার্ক করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো,
হ্যাঁ, বলছে আমাদের ভারতের সংবিধানের সংসদীয় বিশেষাধিকারগুলি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? আমাদের ভারতের সংবিধানের সংসদীয় বিশেষাধিকারগুলি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? এর উত্তর হয়ে যাবে ইউকে, ব্রিটেনের দ্বারা। হ্যাঁ, ইউকে বা ব্রিটেন সংবিধান দ্বারা। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে আইন পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠা এই ধারণাটা, আইন পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠা এই ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? উত্তর হয়ে যাবে জাপানের সংবিধান থেকে আইন পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠিত এই ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন অনুচ্ছেদে পঞ্চায়েতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে? কোন অনুচ্ছেদে? সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির জন্য আসন সংরক্ষণ করা হয়েছে? আর্টিকেল বা ধারা 243 ডি। 243 ডি, ধারা 243 ডি বা আর্টিকেল 243 ডি এর এই অংশে কিন্তু পঞ্চায়েতে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য যে আসন সংরক্ষণ আছে তার বিস্তারিত আলোচনা আছে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি রাজ্যের জেলা বিচারককে কে নিয়োগ করেন? খুব ভালো প্রশ্ন। একটা রাজ্যের জেলা বিচারককে কে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে রাজ্যের গভর্নর। জেলা বিচারক বললেই উত্তর হবে রাজ্যের গভর্নর, রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন বলছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে তার পদ থেকে অপসারণ কে করতে পারেন? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে তার পদ থেকে কে অপসারণ করতে পারেন? এর উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে তার পদ থেকে অপসারণ করতে পারেন, সে ক্ষমতা রয়েছে কিন্তু। পরবর্তী প্রশ্ন বলছে রাজ্য বিধানসভায় সংরক্ষণ নেই কোন শ্রেণীর? রাজ্য বিধানসভায় সংরক্ষণ নেই কোন শ্রেণীর? উত্তর হয়ে যাবে ওবিসি বা অনগ্রসর শ্রেণীর। ওবিসি বা অনগ্রসর শ্রেণীর জন্য কোনো রাজ্য বিধানসভায় সংরক্ষণ নেই। পরবর্তী প্রশ্ন দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কত বছর রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ কত বছর রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন? উত্তর হয়ে যাবে 12 বছর। 12 বছরের জন্য কিন্তু তিনি রাষ্ট্রপতির পদ সামলেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে লোকসভায় সরকার কর্তৃক স্বীকৃত প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন? লোকসভায় সরকার কর্তৃক স্বীকৃত প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন? খুব ভালো প্রশ্ন, ভাগ করে নেবে। উত্তর হয়ে যাবে এসবি চৌহান ছিলেন প্রথম বিরোধী দলনেতা, যিনি লোকসভায় সরকার কর্তৃক স্বীকৃত। লোকসভায় সরকার কর্তৃক স্বীকৃত প্রথম বিরোধী দলনেতা এসবি চৌহান। পরবর্তী প্রশ্ন বলছে লোকসভার সদস্য না হয়েও ভারতের প্রধানমন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি কে? খুব ভালো প্রশ্ন। লোকসভার সদস্য না হয়েও ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি হচ্ছে ইন্দিরা গান্ধী সেই মহিলা বা রাজনীতিবিদ যিনি লোকসভার সদস্য না হয়েও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে দেখো, ভারতের সংবিধানের অনুচ্ছেদ নম্বর 1-এ ভারতকে কি হিসাবে ঘোষণা করা হয়েছে? ভারতীয় সংবিধানের ধারা 1 বা অনুচ্ছেদ নম্বর 1-এ ভারতকে কি হিসাবে ঘোষণা করা হয়েছে? উত্তর হয়ে যাবে রাজ্যগুলির একটি ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি কোন দর্শনকে নির্দেশ করে? রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি কোন দর্শনকে নির্দেশ করে? উত্তর হয়ে যাবে সমাজতন্ত্রের দর্শনকে। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি কোন দর্শনকে নির্দেশ করে? উত্তর হয়ে যাবে সমাজতন্ত্রের দর্শনকে। পরবর্তী প্রশ্ন, কোথায় SC/STর জন্য আসন সংরক্ষিত নেই? জন্য আসন সংরক্ষিত নেই? এর উত্তর হয়ে যাবে রাজ্যসভায় SC এবং STর জন্য কোনো আসন সংরক্ষিত নেই। তবে দেখো, বলছে সংবিধানের
বিধান অনুসারে মেট্রোপলিটন এলাকা বলতে কী বোঝো? হ্যাঁ, মানে সংবিধান, ভারতের সংবিধান অনুসারে মেট্রোপলিটন বলতে তুমি কী বোঝো? মেট্রোপলিটন এলাকা বলতে তুমি কী বোঝো? উত্তর হয়ে যাবে যেখানে বসতি বা লোকসংখ্যা 10 লাখ বা তার বেশি, 10 লাখ বা তার বেশি জনসংখ্যা হলে সেটা হচ্ছে মেট্রোপলিটন এলাকা। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক রাবার কি? প্রাকৃতিক রাবার কি? উত্তর হয়ে যাবে আইসোপ্রিনের পলিমার। হ্যাঁ, প্রাকৃতিক রাবার কি? প্রাকৃতিক রাবার হচ্ছে আইসোপ্রিনের পলিমার। পরবর্তী প্রশ্ন, ফরমালিন। ফরমালিন কি? ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 40% ফরমালডেল ইরের দ্রবণ। ফরমালডেলের ইরের দ্রবণ হচ্ছে 40%, ফরমালিনের দ্রবণই হচ্ছে ফরমালিন। তবে দেখো, রেকটিফায়েড স্পিরিট কি? রেকটিফায়েড স্পিরিট কি? রেকটিফায়েড স্পিরিট হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জল। তো সেটাই হচ্ছে রেকটিফায়েড স্পিরিট। হ্যাঁ, রেকটিফায়েড স্পিরিট কি? না 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জল, এই যে মিশ্রণ, সেটাই হচ্ছে রেকটিফায়েড স্পিরিট। তবে দেখো, ইথাইল অ্যালকোহলের আংশিক জারণ কি উৎপন্ন করে? খুব ভালো প্রশ্ন। ইথাইল অ্যালকোহলের আংশিক জারণ কি উৎপন্ন করে? এর উত্তর হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। ইথাইল অ্যালকোহলের আংশিক জারণ কি উৎপন্ন করে? উত্তর হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। পরবর্তী প্রশ্ন, অ্যাসিটাইলেনের এইচসিএইচ এর বন্ধন কত কোণ? বন্ধন কোণ কত? অ্যাসিটাইলেনের এইচসিএইচ এর বন্ধন কত বা বন্ধন কোণ কত? উত্তর হয়ে যাবে 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, সিও এর গঠনকে কি বলা হয়? সিও এর গঠনকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে লিনকার। এটা একটু মার্ক করে নেবেন, খুব ভালো প্রশ্ন। সিও এর গঠনকে কি বলা হয়? লিনকার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে উপাদানটি আলোকিত হয় এবং দেশলাই কাঠিতে ব্যবহৃত হয় সেটি কি বা সেটাকে কি বলে? হ্যাঁ, যে উপাদানটি আলোকিত করে এবং দেশলাই কাঠিতে ব্যবহৃত হয় সেটিকে কি বলা হয়? সেটা হচ্ছে ফসফরাস, লাল ফসফরাস। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? উত্তর হয়ে যাবে -1। পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? উত্তর হয়ে যাবে -1। পরবর্তী প্রশ্ন দেখো, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? উত্তর হয়ে যাবে AU বা সোনা। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? উত্তর হয়ে যাবে AU বা সোনা। তবে দেখো, একটি থার্মোস্ট্যাটিক পলিমারের উদাহরণ দাও। হ্যাঁ, বা পলিমারের উদাহরণ দাও। একটা থার্মোস্ট্যাটিক পলিমারের উদাহরণ হচ্ছে ব্যাকেলাইট, রজন আর পলিস্টার। হ্যাঁ, ব্যাকেলাইট, রজন আর পলিস্টার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সিলিকন কার্বাইড অন্য কী নামে পরিচিত? খুব ভালো প্রশ্ন, মার্ক করে রাখো। সিলিকন কার্বাইড অন্য কী নামে পরিচিত? সিলিকন কার্বাইড অন্য কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কার্বোরেন্ডাম। কার্বোরেন্ডাম। সিলিকন কার্বাইড অন্য কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কার্বোরেন্ডাম। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস, এটা আমরা সবার কম বেশি সকলে জানি। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট, MIC, যাকে আমরা শর্টে বলি MIC। মিথাইল আইসোসায়ানেট হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে জার্মান সিলভারে রৌপ্যের পরিমাণ কত? জার্মান সিলভারে রৌপ্যের পরিমাণ কত? উত্তর হয়ে যাবে 0%। জার্মান সিলভারে রৌপ্যর পরিমাণ কত? 0%। তো দেখো, পাইরোলিগনিয়াস অ্যাসিড কোনটি? পাইরোলিগনিয়াস অ্যাসিড কোনটি? উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটন এবং মিথানলের মিশ্রণ। পাইরোলিগনিয়াস অ্যাসিড কোনটি? উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটন এবং মিথানলের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন,
পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কোনটি কি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? উত্তর হয়ে যাবে ভারী জল ও গ্রাফাইট। হ্যাঁ, ভারী জল ও গ্রাফাইট। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহার করা হয় ভারী জল এবং গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাভাবিক অক্সিজেন থাকে কিসের মধ্যে? স্বাভাবিক অক্সিজেন থাকে কিসের মধ্যে? উত্তর হয়ে যাবে শুধুমাত্র O16, O17, O18 যে মিশ্রণ তার মধ্যে কিন্তু ন্যাচারাল বা স্বাভাবিক অক্সিজেন থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, বলে সোডিয়াম কোথায় সংরক্ষণ করা হয়? সোডিয়াম কোথায় সংরক্ষণ করা হয়? এটা খুব ভালো প্রশ্ন। উত্তর হয়ে যাবে কিরোসিনের মধ্যে বা কিরোসিনের অধীনে সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড কি? উত্তর হয়ে যাবে অ্যাসপিরিন বা বেদনানাশক। অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড কি? উত্তর হয়ে যাবে অ্যাসপিরিন বা বেদনানাশক। পরবর্তী প্রশ্ন, ব্যাকেলাইট, ব্যাকেলাইট কি? উত্তর হয়ে যাবে ফর্মালডিহাইড এবং ফিনলের একটা পলিমার। ব্যাকেলাইট, ব্যাকেলাইট কি না ফর্মালডিহাইড এবং ফিনলের একটা পলিমার হচ্ছে ব্যাকেলাইট। পরবর্তী প্রশ্ন দেখো, সিএ এবং এমজিকে কি বলা হয়? এটাকে সিএ এমজি হচ্ছে ক্ষারকীয় আর্থ মেটাল। তোমাদের পরীক্ষায় পড়ে যে ক্ষারকীয় আর্থ মেটালের উদাহরণ হচ্ছে, উদাহরণ কি? তখন তোমার লিখতে হবে সিএ এমজি। তবে দেখো স্ট্রেঞ্জার গ্যাস, হ্যাঁ, স্ট্রেঞ্জার গ্যাস কোনটি? উত্তর হয়ে যাবে জিনন। হ্যাঁ, জিনন হচ্ছে অদ্ভুত বা স্ট্রেঞ্জার গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, মেরাবেন তেল, মেরাবেন তেল আসলে কি? মেরাবেন তেল আসলে কি? উত্তর হয়ে যাবে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন হচ্ছে মেরাবেন তেল। তবে দেখো বলছে ক্যালোরিমিটার, ক্যালোরিমিটারের সমতুল্য জলের এসআই একক কোনটি? ক্যালোরিমিটারের সমতুল্য জলের এসআই একক বা এসআই ইউনিট কোনটি? উত্তর হয়ে যাবে কেজি। পরবর্তী প্রশ্ন দেখো, মহাকর্ষীয় সম্ভাবনার এসআই একক কোনটি? মহাকর্ষীয় সম্ভাবনার এসআই একক কোনটি? উত্তর হয়ে যাবে জুল পার কেজি, জুল পার কেজি। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? উত্তর হয়ে যাবে দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক? উত্তর হয়ে যাবে দূরত্বের একক। পরবর্তী প্রশ্ন দেখো, সরণ কি ধরনের রাশি বা সরণ কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ কি রাশি? না সরণ হচ্ছে ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন বলছে গতিবেগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনটি? গতিবেগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনটি? উত্তর হয়ে যাবে ভরবেগ। এই ভরবেগটা, এটা গতিবেগ হয়ে গেছে, এটা তোমরা অবশ্যই কাজটা করে নেবে, এটা ভরবেগ হবে। গতিবেগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হচ্ছে ভরবেগ। পরবর্তী প্রশ্ন, এই ছিল আজকের প্রশ্ন। তোমরা অবশ্যই সকলে এই মিশন 100 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে কোনো ভিডিও দিলে তোমরা সহজেই পেয়ে যেতে পারো। আর ভিডিও শেষে অবশ্যই লাইক এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নমস্কার, শুভ সকাল। মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব WBPSC ফুড এসআই এবং WBPSC ক্লার্কশিপের এবং অন্যান্য পরীক্ষার, সকল পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা সকলেই ভিডিওটা দেখো, ভিডিও শেষে একটা লাইক করবে এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, বলছে কোন নেতা মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহের, মানে 1917 সালে যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল তার বিরোধিতা করেছিল? কোন নেতা?
কোন নেতা মহাত্মা গান্ধীর 1917 সালে যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল তার বিরোধিতা করেছিল? খুব ভালো প্রশ্ন, এটা মার্ক করে নেবে। এর উত্তর হয়ে যাবে টি.কে. মাধবন। টি.কে. মাধবন বা মাধবন যাই বলো, উনি কিন্তু 1917 সালের গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কর্তৃক সংগঠিত আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোন ঘটনার পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে? সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত বা সংগঠিত আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোন ঘটনার পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে? ভালো প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে জার্মানির পতনের পর। জার্মান সরকারের পতনের পর সুভাষচন্দ্র বসুর যে বাহিনী, সেই বাহিনী কিন্তু ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল। তারপর দেখো, বলছে 1911 সালে সোশ্যাল সার্ভিস লীগ 1911 সালে সোশ্যাল সার্ভিস লীগ কে প্রতিষ্ঠা করেন? খুব ভালো প্রশ্ন, উত্তর হয়ে যাবে এম.এন. জোশী। এম.এন. জোশী 1911 সালে সোশ্যাল সার্ভিস লীগ প্রতিষ্ঠা করেন। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, ভিডিওর প্রশ্নোত্তরগুলো অবশ্যই একটু নোট করে নেবে, তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, রাজনীতিতে আত্মনিয়োগকারী প্রথম বাংলা কাগজের নাম কি? রাজনীতিতে আত্মনিয়োগকারী প্রথম বাংলা কাগজের নাম কি? প্রশ্নটা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু প্রশ্নটা প্রকৃত প্রশ্ন হচ্ছে যে প্রথম কোন পত্রিকা, বাংলা পত্রিকা রাজনীতি বা রাজনীতি বিষয় নিয়ে লেখালেখি শুরু করে বা রাজনৈতিক পত্রিকা বলা হয়, সেটা হয়ে যাবে কিন্তু উত্তর সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকা বাংলার প্রথম পত্রিকা, যেটা রাজনৈতিক পত্রিকা বলা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো বলছে 1909 সালে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় কে? 1909 সালে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় কে? এর উত্তর হয়ে যাবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ব্যক্তি বা প্রথম ভারতীয় যিনি 1909 সালে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন সালে কংগ্রেস মুসলিম লীগের সাথে চুক্তিতে আবদ্ধ হয়, বা কোন সালে কংগ্রেস এবং মুসলিম লীগ এক হয়ে যায়? প্রশ্ন হচ্ছে এটা, কোন সালে কংগ্রেস মুসলিম লীগের সাথে এক হয়ে যায়? এর উত্তর হয়ে যাবে 1916 সালে। 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগ এক হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কে বলেছেন এবং দিল্লি এখনও আমাদের লক্ষ্য? কে বলেছেন এবং দিল্লি এখনও আমাদের লক্ষ্য? এবংটা হয়তো হবে না। কে বলেছেন দিল্লি এখনও আমাদের লক্ষ্য? খুব ভালো প্রশ্ন, আমরা সবাই জানি কে বলেছিল দিল্লি চলো, সেই কথারই একটা ইয়ে। তবে দেখো, এটা সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বলেছিলেন যে দিল্লি এখনও আমাদের লক্ষ্য। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধী স্মট চুক্তি কবে হয়েছিল? এগুলো তো নতুন ধরনের প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নগুলো একটু মার্ক করে নেবে। গান্ধী স্মট চুক্তি কবে হয়েছিল? এটা হয়ে যাবে 1914 সালে। গান্ধী স্মট চুক্তি কবে হয়েছিল? উত্তর হবে 1914 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? উত্তর হয়ে যাবে অমৃতসর শহরে। গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? না, উত্তর হচ্ছে অমৃতসর শহরে, পাঞ্জাবের অমৃতসরে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে অন্ধ্র উপকূল কোন উপকূল রেখার একটি অংশ? অন্ধ্র উপকূল কোন উপকূল রেখার একটি অংশ? উত্তর হয়ে যাবে উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল হচ্ছে অন্ধ্র উপকূলের একটা অংশ, বা অন্ধ্র উপকূল উত্তর সরকার উপকূলের একটা অংশ। তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট করে নাও, তোমাদের খুব পড়তে সুবিধা হবে। তবে দেখো, বলছে ভারতের কোন রাজ্যে সারফেস্ট রাস্তার দৈর্ঘ্য সর্বাধিক? ভারতের কোন রাজ্যে সারফেস্ট রাস্তার দৈর্ঘ্য সর্বাধিক? এর উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সারফেস রাস্তার দৈর্ঘ্য কিন্তু সর্বাধিক।
তারপর দেখো বলছে গোদাবরী এবং কৃষ্ণা নদী কোন সমভূমিতে জল সরবরাহ করে? গোদাবরী এবং কৃষ্ণা নদী কোন সমভূমিতে জল সরবরাহ করে? এর উত্তর হয়ে যাবে তেলেগু ও অন্ধ্র সমভূমিতে। এখানে অ্যান্সার মার্কটা একটু লিখে নেবে। গোদাবরী ও কৃষ্ণা নদী কোন সমভূমিতে জল সরবরাহ করে? উত্তর হয়ে যাবে তেলেগু বা অন্ধ্র সমভূমিতে। তারপরে দেখো খুব ভালো প্রশ্ন, সর্বাধিক বন আচ্ছাদিত রাজ্য কোনটি? কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে বন রয়েছে? সর্বাধিক বন আচ্ছাদিত রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে এমপি, মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পেন্নার, পেন্নার কোন রাজ্যের উপকূলীয় নদী? পেন্নার কোন রাজ্যের উপকূলীয় নদী? এর উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় নদী হচ্ছে পেন্নার। এই প্রশ্নটাও নতুন প্রশ্ন ছিল, তোমরা অবশ্যই এটাকে নোট করে নেবে। তবে দেখো বলছে ভুট্টা, ভুট্টা কোন ধরনের ফসল? না, ভুট্টা একটি খারিফ বা খরিফ ফসল। হ্যাঁ, খারিফ শস্য বা খারিফ ফসল হচ্ছে ভুট্টা। তবে দেখো বলছে ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী খনি কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী খনি কোথায় রয়েছে? এর উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের মালঞ্চ খণ্ডে। ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী খনি কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী খনি কোথায় রয়েছে? এর উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের মালঞ্চ খণ্ডে, মধ্যপ্রদেশের মালঞ্চ খণ্ডে। তবে দেখো বলছে উজ্জয়িনী, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা মানে প্রত্যেকটা পরীক্ষাতে বহুবারই প্রশ্নটা এসেছে। উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে সিপ্রা, সিপ্রা নদীর তীরে উজ্জয়িনী শহর অবস্থিত। মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে মালয়েশিয়া ও সুমাত্রা। মালয়েশিয়া ও সুমাত্রা এই দুটি দেশের মধ্যে মাঝে রয়েছে মালাক্কা প্রণালী। তবে দেখো ম্যান্টল এবং কোর, ম্যান্টল এবং কোরের মধ্যে কোন বিচ্ছিন্নতা রয়েছে? ম্যান্টল এবং কোরের মধ্যে কোন বিচ্ছিন্নতা রয়েছে? উত্তর হয়ে যাবে উইচার্ট গুটেনবার্গ বিচ্ছিন্নতা। উইচার্ট গুটেনবার্গ বিচ্ছিন্নতা ম্যান্টল এবং কোরের মধ্যে অবস্থান করছে। মানে ম্যান্টল এবং কোর এই দুটো স্তরের মাঝে যে বর্ডার, সেটা হচ্ছে গুটেনবার্গ বিচ্ছিন্নতা বা। তবে দেখো জাতীয় জলপথ 5 বা পঞ্চম জাতীয় জলপথ সর্বাধিক অংশ কোন নদীর উপর অবস্থিত? জাতীয় জলপথ 5 বা জাতীয় জলপথ পঞ্চম সর্বাধিক অংশ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হয়ে যাবে মহানদী। তো দেখো ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজের নাম আমরা সকলেই শুনেছি। ফারাক্কা ব্যারেজের মূল লক্ষ্য কী? ফারাক্কা ব্যারেজের মূল লক্ষ্য কী? এর উত্তর হয়ে যাবে কলকাতা বন্দরের নাব্যতা নিয়ন্ত্রণ বজায় রাখা। হ্যাঁ, নাব্যতা নিয়ন্ত্রণ ও বজায় রাখা। কলকাতা বন্দরের নাব্যতা নিয়ন্ত্রণ এবং বজায় রাখা। পরবর্তী প্রশ্ন বলছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? খুব ভালো প্রশ্ন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? উত্তর হয়ে যাবে ব্রিটেন, ব্রিটেনের সহযোগিতায়। পরবর্তী প্রশ্ন দেখো যে মুগা, মুগা জাতের যে রেশম সেটা কোথায় বেশি পাওয়া যায়? মুগা জাতের রেশম কোথায় বেশি পাওয়া যায়? উত্তর হয়ে যাবে আসাম। আসামে এই মুগা জাতের রেশমটা খুব বেশি পরিমাণে চাষ হয় বা উৎপন্ন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? এর উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য। তোমরা যারা আমার মিশন 100 চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজে তোমরা পেতে পারো। আর ভিডিওটাকে শেষে
দেখার পর একটা লাইক এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাও দেখো, ওই দীর্ঘতম পূর্ববাহিনী উপদ্বীপীয় নদী কোনটি? দীর্ঘতম পূর্ববাহিনী উপদ্বীপীয় নদী কোনটি? এর উত্তর হয়ে যাবে গোদাবরী। দীর্ঘতম পূর্ববাহিনী উপদ্বীপীয় নদী কোনটি? উত্তর হয়ে যাবে গোদাবরী। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। চ্যালকোপ্রাইট। চ্যালকোপ্রাইট কোন ধাতুর আকরিক? চ্যালকোপ্রাইট কোন ধাতুর আকরিক? উত্তর হয়ে যাবে তামা। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝে বা মধ্যে রয়েছে? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝে বা মধ্যে রয়েছে? এর উত্তর হয়ে যাবে ভারত এবং চীনের মধ্যে। ম্যাকমোহন, ম্যাকমোহন বললেই ভারত ও চীন। তবে দেখো, খাদ্যশস্য উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? খাদ্যশস্য উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে খাদ্যশস্য উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন শিল্পকে বেস ইন্ডাস্ট্রি শিল্প বলা হয়? কোন শিল্পকে বেস ইন্ডাস্ট্রি শিল্প বলা হয়? উত্তর হয়ে যাবে লৌহ ও ইস্পাত শিল্পকে। লৌহ ও ইস্পাত শিল্পকে বেস ইন্ডাস্ট্রি শিল্প বলা হয়। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে যে উদয়ীমান শিল্প কাকে বলা হয়? তখন কিন্তু হয়ে যাবে পেট্রোলিয়াম শিল্পকে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যেখানে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় না, যেখানে কোনো দল, হ্যাঁ, বা কোনো পার্টি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাকে কি বলে? যেখানে কোনো পার্টি বা দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাকে কি বলে? এর উত্তরটা হবে হাং পার্লামেন্ট বা হাং সংসদ। হ্যাঁ, হাং পার্লামেন্ট বা হাং সংসদ। যেখানে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাকে বলা হয় হাং পার্লামেন্ট বা হাং সংসদ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সংসদের নির্বাচিত সদস্যের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে পারেন কে? সংসদের মানে পার্লামেন্টের নির্বাচিত মেম্বার বা সদস্যদের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে পারেন কে? উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, বলছে সুপ্রিম কোর্টে অ্যাডহক জজ নিয়োগের ক্ষমতা কার উপর ন্যস্ত? সুপ্রিম কোর্টে অ্যাডহক জজ নিয়োগের ক্ষমতা কার উপর ন্যস্ত? উত্তর হয়ে যাবে ভারতের প্রধান বিচারপতির উপর। ভারতের প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টের অ্যাডহক জজ নিয়োগ করতে পারেন। খুব ভালো প্রশ্ন। ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অ্যাডহক জজ নিয়োগ করতে পারেন। তবে দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে গভর্নর রাষ্ট্রপতির বিবেচনার জন্য কোন বিল সংরক্ষণ করতে পারেন? কোন বিল সংরক্ষণ করতে মানে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে, প্রশ্ন হচ্ছে কোন অনুচ্ছেদের অধীনে গভর্নর রাষ্ট্রপতির বিবেচনার জন্য কোনো বিল সংরক্ষণ করতে পারে? উত্তর হিসেবে এটা অনুচ্ছেদ বা ধারা বা আর্টিকেল যাই বলো 200। হ্যাঁ, এই ধারাতে কিন্তু একজন গভর্নর রাষ্ট্রপতি বিবেচনার জন্য কোনো বিল সংরক্ষণ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, বলছে কততম, খুব ভালো প্রশ্ন এটা, এটা বেশি অনেক পরীক্ষাতে আসে, বহু পরীক্ষাতে এসেছে, দেখেছি। বলছে কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে, কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভোট ভোট দেওয়ার বয়স, হ্যাঁ, ভোটাধিকার 21 থেকে 18 করা হয়েছে। হ্যাঁ, করা হয়। কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়? উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়। এই প্রশ্নটা খুব ভালো, তোমরা অবশ্যই মার্ক করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হ্যাঁ, বলছে আমাদের ভারতের সংবিধানের সংসদীয় বিশেষাধিকারগুলি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? আমাদের ভারতের সংবিধানের সংসদীয় বিশেষাধিকারগুলি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? এর উত্তর হয়ে যাবে ইউকে, ব্রিটেনের দ্বারা। হ্যাঁ, ইউকে বা ব্রিটেন সংবিধান দ্বারা। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে আইন পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠিত, আইন পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠা এই ধারণাটা, আইন পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠা এই ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
উত্তর হয়ে যাবে জাপানের সংবিধান। জাপানের সংবিধান থেকে আইন পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠিত এই ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন অনুচ্ছেদে পঞ্চায়েতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে? কোন অনুচ্ছেদে? সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির জন্য আসন সংরক্ষণ করা হয়েছে? আর্টিকেল বা ধারা 243 243 ধারা 243 বা আর্টিকেল 243 এর এই অংশে কিন্তু পঞ্চায়েতে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য যে আসন সংরক্ষণ আছে তার বিস্তারিত আলোচনা আছে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি রাজ্যের জেলা বিচারককে কে নিয়োগ করেন? খুব ভালো প্রশ্ন। একটা রাজ্যের জেলা বিচারককে কে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে রাজ্যের গভর্নর। জেলা বিচারক বললেই উত্তর হবে রাজ্যের গভর্নর, রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন বলছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে তার পদ থেকে অপসারণ কে করতে পারেন? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে তার পদ থেকে কে অপসারণ করতে পারেন? এর উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে তার পদ থেকে অপসারণ করতে পারেন, সে ক্ষমতা রয়েছে কিন্তু। পরবর্তী প্রশ্ন বলছে রাজ্য বিধানসভায় সংরক্ষণ নেই কোন শ্রেণীর? রাজ্য বিধানসভায় সংরক্ষণ নেই কোন শ্রেণীর? উত্তর হয়ে যাবে ওবিসি বা অনগ্রসর শ্রেণীর। ওবিসি বা অনগ্রসর শ্রেণীর জন্য কোনো রাজ্য বিধানসভা সংরক্ষণ নেই। পরবর্তী প্রশ্ন দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কত বছর রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ কত বছর রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন? উত্তর হয়ে যাবে 12 বছর। 12 বছরের জন্য কিন্তু তিনি রাষ্ট্রপতির পদ সামলেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে লোকসভায় সরকার কর্তৃক স্বীকৃত প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন? লোকসভায় সরকার কর্তৃক স্বীকৃত প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন? খুব ভালো প্রশ্ন, মার্ক করে নেবে। এর উত্তর হয়ে যাবে এসবি চৌহান। এসবি চৌহান ছিলেন প্রথম বিরোধী দলনেতা যিনি লোকসভায় সরকার কর্তৃক স্বীকৃত। লোকসভায় সরকার কর্তৃক স্বীকৃত প্রথম বিরোধী দলনেতা এসবি চৌহান। পরবর্তী প্রশ্ন বলছে লোকসভার সদস্য না হয়েও ভারতের প্রধানমন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি কে? খুব ভালো প্রশ্ন। লোকসভার সদস্য না হয়েও ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সেই মহিলা বা রাজনীতিবিদ যিনি লোকসভার সদস্য না হয়েও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে দেখো, ভারতের সংবিধানের অনুচ্ছেদ নম্বর 1 ভারতকে কি হিসাবে ঘোষণা করা হয়েছে? ভারতীয় সংবিধানের ধারা 1 বা অনুচ্ছেদ নম্বর 1 ভারতকে কি হিসাবে ঘোষণা করা হয়েছে? উত্তর হয়ে যাবে রাজ্যগুলির একটি ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি কোন দর্শনকে নির্দেশ করে? রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি কোন দর্শনকে নির্দেশ করে? উত্তর হয়ে যাবে সমাজতন্ত্রের দর্শনকে। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি কোন দর্শনকে নির্দেশ করে? উত্তর হয়ে যাবে সমাজতন্ত্রের দর্শনকে। পরবর্তী প্রশ্ন, কোথায় এসসি এসটির জন্য আসন সংরক্ষিত নেই? কোথায় এসসি এসটির জন্য আসন সংরক্ষিত নেই? এর উত্তর হয়ে যাবে রাজ্যসভায় এসসি এবং এসটির জন্য কোনো আসন সংরক্ষিত নেই। তবে দেখো, বলছে সংবিধানের বিধান অনুসারে মেট্রোপলিটন এলাকা বলতে কী বোঝো? মানে ভারতের সংবিধান অনুসারে মেট্রোপলিটন বলতে তুমি কী বোঝো? মেট্রোপলিটন এলাকা বলতে তুমি কী বোঝো? উত্তর হয়ে যাবে যেখানে বসতি বা লোকসংখ্যা 10 লাখ বা তার বেশি, 10 লাখ বা তার বেশি জনসংখ্যা, সেটা হচ্ছে মেট্রোপলিটন এলাকা। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক রাবার কি? উত্তর হয়ে যাবে আইসোপ্রিনিয়ার পলিমার। প্রাকৃতিক রাবার কি? প্রাকৃতিক রাবার হচ্ছে আইসোপ্রিনিয়ার পলিমার। পরবর্তী প্রশ্ন, ফরমালিন কি?
ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 40% ফরমালডেল ইরের দ্রবণ। ফরমালডেলের ইরের দ্রবণ হচ্ছে 40%, ফরমালিনের দ্রবণই হচ্ছে ফরমালিন। তবে দেখো রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জল। তো সেটাই হচ্ছে রেকটিফাইড স্পিরিট। হ্যাঁ, রেকটিফাইড স্পিরিট কি না 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জল, এই যে মিশ্রণ, সেটাই হচ্ছে রেকটিফাইড স্পিরিট। তবে দেখো ইথাইল অ্যালকোহলের আংশিক জারণ কি উৎপন্ন করে? খুব ভালো প্রশ্ন। ইথাইল অ্যালকোহলের আংশিক জারণ কি উৎপন্ন করে? এর উত্তর হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। ইথাইল অ্যালকোহলের আংশিক জারণ কি উৎপন্ন করে? উত্তর হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। পরবর্তী প্রশ্ন, অ্যাসিটাইলেনের এইচসিএইচ এর বন্ধন কত কোণ? বন্ধন কোণ কত? অ্যাসিটাইলেনের এইচসিএইচ এর বন্ধন কত বা বন্ধন কোণ কত? উত্তর হয়ে যাবে 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, সিও এর গঠনকে কি বলা হয়? সিও এর গঠনকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে লিনকার। এটা একটু মার্ক করে নেবেন, খুব ভালো প্রশ্ন। সিও এর গঠনকে কি বলা হয়? লিনকার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে উপাদানটি আলোকিত হয় এবং দেশলাই কাঠিতে ব্যবহৃত হয় সেটি কি বা সেটাকে কি বলে? হ্যাঁ, যে উপাদানটি আলোকিত করে এবং দেশলাই কাঠিতে ব্যবহৃত হয় সেটিকে কি বলা হয়? সেটা হচ্ছে ফসফরাস, লাল ফসফরাস। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? উত্তর হয়ে যাবে -1। পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? উত্তর হয়ে যাবে -1। পরবর্তী প্রশ্ন দেখো, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? উত্তর হয়ে যাবে AU বা সোনা। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? উত্তর হয়ে যাবে AU বা সোনা। তবে দেখো একটি থার্মোস্ট্যাটিক পলিমারের উদাহরণ দাও। হ্যাঁ, বা পলিমারের উদাহরণ দাও। একটা থার্মোস্ট্যাটিক পলিমারের উদাহরণ হচ্ছে ব্যাকেলাইট, রজন আর পলিস্টার। হ্যাঁ, ব্যাকেলাইট, রজন আর পলিস্টার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সিলিকন কার্বাইড অন্য কী নামে পরিচিত? খুব ভালো প্রশ্ন, মার্ক করে রাখো। সিলিকন কার্বাইড অন্য কী নামে পরিচিত? সিলিকন কার্বাইড অন্য কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কার্বোরেন্ডাম। কার্বোরেন্ডাম। সিলিকন কার্বাইড অন্য কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কার্বোরেন্ডাম। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস, এটা আমরা সবার কম বেশি সকলে জানি। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট, MIC, যাকে আমরা শর্টে বলি মিক, MIC। মিথাইল আইসোসায়ানেট হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে জার্মান সিলভারে রৌপ্যের পরিমাণ কত? জার্মান সিলভারে রৌপ্যের পরিমাণ কত? উত্তর হয়ে যাবে 0%। জার্মান সিলভারে রৌপ্যর পরিমাণ কত? 0%। তো দেখো পাইরোলিগনিয়াস অ্যাসিড কোনটি? পাইরোলিগনিয়াস অ্যাসিড কোনটি? উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটন এবং মিথানলের মিশ্রণ। পাইরোলিগনিয়াস অ্যাসিড কোনটি? উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটন এবং মিথানলের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কোনটি কি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? উত্তর হয়ে যাবে ভারী জল ও গ্রাফাইট। ভারী জল ও গ্রাফাইট। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহার করা হয় ভারী জল এবং গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাভাবিক অক্সিজেন থাকে কিসের মধ্যে? স্বাভাবিক অক্সিজেন থাকে কিসের মধ্যে? উত্তর হয়ে যাবে শুধুমাত্র O16, O17, O18 যে মিশ্রণ, তার মধ্যে কিন্তু ন্যাচারাল বা স্বাভাবিক অক্সিজেন থাকে। পরবর্তী প্রশ্ন দেখো,
বলছে সোডিয়াম কোথায় সংরক্ষণ করা হয়? সোডিয়াম কোথায় সংরক্ষণ করা হয়, এটা খুব ভালো প্রশ্ন। উত্তর হয়ে যাবে কিরোসিনের মধ্যে বা কিরোসিনের অধীনে সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড কি? উত্তর হয়ে যাবে অ্যাসপিরিন বা বেদনানাশক। অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড কি? উত্তর হয়ে যাবে অ্যাসপিরিন বা বেদনানাশক। পরবর্তী প্রশ্ন, ব্যাকেলাইট, ব্যাকেলাইট কি? উত্তর হয়ে যাবে ফর্মালডিহাইড এবং ফিনলের একটা পলিমার। ব্যাকেলাইট, ব্যাকেলাইট কি না ফর্মালডিহাইড এবং ফিনলের একটা পলিমার হচ্ছে ব্যাকেলাইট। পরবর্তী প্রশ্ন দেখো, সিএ এবং এমজিকে কি বলা হয়? এটাকে সিএ এমজি হচ্ছে ক্ষারকীয় আর্থ মেটাল। তোমাদের পরীক্ষায় পড়ে যে ক্ষারকীয় আর্থ মেটালের উদাহরণ কি, তখন তোমার লিখতে হবে সিএ এমজি। তবে দেখো স্ট্রেঞ্জার গ্যাস, হ্যাঁ, স্ট্রেঞ্জার গ্যাস কোনটি? উত্তর হয়ে যাবে জিনন। হ্যাঁ, জিনন হচ্ছে অদ্ভুত বা স্ট্রেঞ্জার গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, মেরাবেন তেল, মেরাবেন তেল আসলে কি? মেরাবেন তেল আসলে কি? উত্তর হয়ে যাবে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন হচ্ছে মেরাবেন তেল। তবে দেখো বলছে ক্যালোরিমিটার, ক্যালোরিমিটারের সমতুল্য জলের এসআই একক কোনটি? ক্যালোরিমিটারের সমতুল্য জলের এসআই একক বা এসআই ইউনিট কোনটি? উত্তর হয়ে যাবে কেজি। পরবর্তী প্রশ্ন দেখো, মহাকর্ষীয় সম্ভাবনার এসআই একক কোনটি? মহাকর্ষীয় সম্ভাবনার এসআই একক কোনটি? উত্তর হয়ে যাবে জুল পার কেজি, জুল পার কেজি। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? উত্তর হয়ে যাবে দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক? উত্তর হয়ে যাবে দূরত্বের একক। পরবর্তী প্রশ্ন দেখো, সরণ কি ধরনের রাশি বা সরণ কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ কি রাশি না সরণ হচ্ছে ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন বলছে গতিবেগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনটি? গতিবেগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনটি? উত্তর হয়ে যাবে ভরবেগ। এই ভরবেগটা, এটা গতিবেগ হয়ে গেছে, এটা তোমরা অবশ্যই কাজ করে নেবে, এটা ভরবেগ হবে। গতিবেগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হচ্ছে ভরবেগ। পরবর্তী প্রশ্ন, এই ছিল আজকের প্রশ্ন। তোমরা অবশ্যই সকলে এই মিশন 100 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে কোনো ভিডিও দিলে তোমরা সহজেই পেয়ে যেতে পারো। আর ভিডিও শেষে অবশ্যই লাইক এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।